ইয়া গোলাম মাওলা রনি ভদ্রলোককে আমি পার্সোনালি পছন্দ করি না। পছন্দ না করার পিছনে বেশ কিছু কারণ আছে। তার নাম্বার ওয়ান কারণ হলো এই ভদ্রলোক এক সময় রাজাকারকে খুব চুষছিল, অনেক মজা, মানে উস্তা ভাজি টাজি খাওয়ায় একাকার অবস্থা। যাক, সেটা অন্য বিষয়, ঠিক আছে। কেউ যদি পার্সোনালি কাউকে চুষতে চায়, আমরা তো না করতে পারি না, কিন্তু লাইফ টাইমের জন্য সে লাইন থেকে বেলাইনে চলে যাবে। সে যদি পরবর্তীতে হাজারবার আবার আপনার আপনার পথে ব্যাক আসে, আপনার কাছে আসে, আপনার পক্ষে আসে বা মুক্তিযুদ্ধের সপক্ষে আসে, এটা কোনো বিষয় না। বিষয় হলো যে সে একবার চুষছিল রাজাকার, ঠিক আছে। তো এই জন্য ভদ্রলোককে আমি পার্সোনালি এভাবে পছন্দ করি না। কিন্তু এই গোলাম মাওলা রনি মাঝে মাঝে অনেক অপ্রিয় সত্য কথাও বলে, ঠিক আছে। যার কারণে তার একটা ভিডিও আপনাদের কাছে শেয়ারটা করতে চাচ্ছি খুব সঙ্গত কারণে। কারণ আমি চাচ্ছি আমাদের বট ভাই যারা আছে, দিল্লি না ঢাকা, এই ভাইগুলো যারা আছে, এদের কাছে এগুলো একটু পাঠানো দরকার, বা এগুলো হচ্ছে তাদের দেখা দরকার। আমার নিজের লিস্টেও অনেক বট আছে, তো খুব এই বটগুলার জন্য এগুলা মানে ভিডিওটা একটু শেয়ার করা। থ্যাংক ইউ, দেখবেন আপনারা। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু আসতে চাই, গত 18 মাস তো আমরা ভারতের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই যে সংকটে যে সময় চলছে, তেলের সংকট, এর মধ্যে আমরা দেখছি ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসছে। যারা সমালোচনা করছেন তারা এখন লজ্জা পাবেন কিনা? না, তারা লজ্জা পাবেন। এদের লজ্জা থাকলে, মানে লজ্জা থাকার জন্য একটা বুদ্ধি লাগে, শুদ্ধি লাগে, জ্ঞান লাগে, গরিমা লাগে। তো আমাদের এই সমাজে এক শ্রেণীর লোক আছে যারা মানে উলঙ্গ থাকতে খুব পছন্দ করে, এবং তাদের নামই হয়ে গেছে উলঙ্গ অমুক, ন্যাংটা অমুক। এখন দেয়ার আর ম্যানি ম্যানি পিপল, এবং এদের আবার লক্ষ লক্ষ ভক্ত মুরিদিন আছে ন্যাংটা বাবার। মানে যারা কাজ করে তারা কাজ করে যাবে, আর যারা এই সমালোচনা করে তারা সমালোচনা করা যাবে। বাস্তবতা হলো যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এখানে আমাদের এই রাষ্ট্রটির সঙ্গে শত্রুতা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী এই 5000 বছরের ইতিহাসে কোনোদিন পারেনি। যখন বরং এই রাষ্ট্রটির সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ভালো থেকেছে, তারাও লাভবান হয়েছে, আমরাও লাভবান হয়েছি। যেমন সীমান্ত সমস্যাগুলো সমাধান হয়েছে, বেরুবাড়ি আঙ্গুরপোতার সমস্যার সমাধান হয়েছে। এই যে ভারতের সাথে বাংলাদেশের যে ট্রানজিট, সেই ট্রানজিটটা একটা বহুমাত্রিকতা পেয়েছিল, যে আমরা ভারতের বড় বড় পোর্টগুলোকে ব্যবহার করতাম। এবং বেশিরভাগ চুক্তি আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু দেখেছি, কিন্তু সে সময় আওয়ামী লীগ অনেক আপনার সমালোচনা করতে হয়েছে যে দেশ বিক্রি করে দিচ্ছে, এমন কথা। এই কথা বলা হয়েছিল, বললাম না যে সবাই না বুঝে বলেছে, কিন্তু আমরা এই ইউনূস সাহেব যে না আসতো, তাহলে আমরা বুঝতাম না যে গত সেই মাসে 10,000 কোটি টাকার মতো আমাদের লস গেছে কেবলমাত্র ভারতের বন্দরগুলো আমরা ট্রানজিটের জন্য ব্যবহার করতাম শেখ হাসিনার জামানাতে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল পণ্য ইউরোপে যেত, তো আবার ইউরোপ থেকে বা মধ্যপ্রাচ্য থেকে যে সকল পণ্য আসতো, আমরা ভারতের অনেকগুলো সমুদ্র বন্দর, নদী বন্দর, বিমানবন্দর ব্যবহার করতাম ট্রানজিট হিসেবে। এবং এই কাজ করতে গিয়ে আমাদের প্রায় বছরে 12 থেকে 15,000 কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। 15,000 কোটি টাকা। এই ইউনূস সাহেবের এই পুরো জামানাতে ভারতের ট্রানজিটটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের যে এই এক্সপোর্ট বাণিজ্য এবং ইম্পোর্ট বাণিজ্য, ভারতের যে ট্রানজিট, আমরা সেটা ব্যবহার করতে পারিনি। তো একইভাবে এই যে আমরা এখন যে পেট্রোলিয়াম, আপনি চিন্তা করেন যে এই যে এখন যদি যুদ্ধ দীর্ঘমেয়াদে চলতে থাকে, তাহলে দীর্ঘমেয়াদে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে আমরা ফুয়েলের অভাবে আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো অনেকগুলো আমরা চালাতে পারবো না। তখন কোন বিদ্যুৎ প্ল্যান্টে চলবে? আদানির বিদ্যুৎ দিয়ে চলবে, আদানির বিদ্যুৎ দিয়ে চলবে। অথচ এই আদানির বিদ্যুতের জন্য আমরা কিন্তু শেখ হাসিনাকে গালাগালি করেছি। অথচ এই যদি বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আদানি থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেটা দিয়ে প্রধানমন্ত্রীর অফিস চালাতে হবে, সেটা দিয়ে কিন্তু বঙ্গভবন, গণভবন চালাতে হবে। বোঝার চেষ্টা করেন। আবার একইভাবে আপনি যদি চিন্তা করেন যে এই যে এখন যে ডিজেলের জন্য যে পাইপলাইন তৈরি করা হয়েছে, 85% টাকা ভারত দিয়েছে, আর 15% টাকা বাংলাদেশ দিয়েছে, এবং সেই পাইপলাইন দিয়ে কিন্তু এখন ভারত থেকে ডিজেল আসছে। এবং আমাদের এই মুহূর্তে রাশিয়ান ডিজেল ছাড়া, ভারতীয় ডিজেল ছাড়া আর কোনো বিকল্প নেই। একটি